আমি আপনাদের সাথে আছি ফাহিম, আমার সিনিয়র, জুনিয়র এবং বন্ধু-বান্ধব যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা বহুল প্রতীক্ষিত একটা ভিডিও আমি নিয়ে আসছি। অনেকে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করে যে, "ভাই এগ্রিকালচার পড়াশোনা শেষে মানুষ কি করে? সিনিয়ররা কি করে? বা আমরা কি করব? বা এর পার্সপেক্টিভটা কি?" সেজন্য আমি আজকে তোমাদের সামনে ক্যামেরায় আসছি এবং আমার সাথে নিয়ে আসছি আমার বন্ধু ইমন। সে আমার পাশের রুমে থাকে। তো সে দারুণ একজন মানুষ। সে খুবই ভালো মোটিভেশনাল স্পিকার। তার লিডারশিপ দক্ষতা অন্যতম। সে আমাদের অঙ্কুর ৮০ ব্যাচের অন্যতম একজন সিআর। তো সে ভালো লিড দিয়ে আমাদের অনার্সটা ৩ বছর ৮ মাসে শেষ করতে সে তারপরে তার ভূমিকা অনস্বীকার্য। সে আমাদের ৪ বছরে যথেষ্ট হেল্প করেছে। তার লিডারশিপ দক্ষতা অন্যরকম। তো সেই অসাধারণ মানুষটাকে আমরা স্বাগতম জানাই। ধন্যবাদ। আসলে এতগুলা বিশেষণের যোগ্য আমি না। আমার সবাই সহায়তা করছিল বলে আমাদের এই সাফল্যতা অর্জিত হয়েছে। তো ফাহিম কি খবর? কেমন আছো? আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আমাদের অনার্স শেষ। তো আমি একটু মানে নিজেকে গুছিয়ে নিতে পারছিলাম না। তো আমি ইমন বেশিদিন রাখলাম এবং ইমন আমাকে যেরকম একটা মোটিভেশনাল স্পিচ দিল, আমার মনে হলো সেটা তখনই YouTube এ দেওয়া উচিত ছিল। এজন্য ওকে আবার আমি নিয়ে আসছি ওই সেই একই রকমের মোটিভেশনাল স্পিচ এখন দিবে। আমার জন্য এটা গাইডলাইন হয়ে থাকবে, আমার বন্ধু-বান্ধবদের জন্য এবং ভবিষ্যতের জুনিয়রদের জন্যও গাইডলাইন হয়ে থাকি। খবর আসলে মোটিভেশন দেওয়ার কিছু নেই। আমি যখন আমাদের গ্র্যাজুয়েশন শেষ হইলো বা আমাদের পরীক্ষা শেষ হইলো, তো আমি নিজেকেই প্রশ্ন করতেছিলাম যে আসলে কি করা উচিত আমার? তো যেহেতু ক্যাম্পাসে দীর্ঘদিন থাকার কারণে ক্যাম্পাসের সাথে একটা নিবিড় সম্পর্ক ছিল। তো আমি মনে করলাম যে এই জায়গা থেকে একটু বেরিয়ে নিজেকে সময় দেওয়াটা জরুরি। তো আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি নিজেকে উপলব্ধি করার চেষ্টা করলাম যে সামনে কি, কি করণীয় আছে বা কি, কি সুযোগ আছে আমাদের হাতে। তো এই যে আমার ২-৩ মাসের যে রিসার্চ এনালাইসিস বা আমার সুযোগগুলা, এগুলোই আজকে হয়তো দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটুকুই। তো আমরা ডিরেক্টলি টপিকে জাম্প ইন করি। আর ১ম কোয়েশ্চেনটা হচ্ছে কি যে কৃষিতে অনার্স শেষ করার পর একজন শিক্ষার্থীর কি, কি সুযোগ পেয়েছে? যেমন মোটা দাগে যদি কৃষিতে অনার্স শেষ করার পরে আমি সুযোগগুলাকে দেখি, তাহলে আমার কাছে মনে হয় যে সরকারি চাকরি একটা অপশন। সরকারি চাকরির পাশাপাশি কর্পোরেট জব রয়েছে। আ বিদেশে যাওয়া একটা অপশন। দেন আমরা চাইলে ক্যারিয়ারে পাথওয়ে হিসাবে ৫ টা অপশন আমার কাছে মনে হয়েছে। যে ১ নাম্বারে আমরা সরকারি চাকরি একটা অপশন। দেন কেউ কর্পোরেট জবের চেষ্টা করতে পারে। ব্যবসার দিকে মোটিভেটেড হইতে পারে। বিদেশ যাইতে পারে এবং ক্যারিয়ার হিসাবে পলিটিক্স একটা ভালো অপশন আরকি। পলিটিক্সের যে ২-১ টা বিতর্কিত বিষয় আছে, ওর আমরা ওইদিকে যাতে না যাই। তাহলে সরকারি চাকরি বাদে বা কি, কি চাকরির সুযোগ রয়েছে? আ সরকারি চাকরিকে যদি আমি ভাগ করি, দেখা যায় মোরালেস ২ টা ভাগে এটাকে ভাগ করা যেতে পারে সিগনিফিকেন্টলি। একটা হচ্ছে বিসিএস মুখী আরেকটা হচ্ছে ব্যাংকমুখী। তো কেউ যদি শুরুতেই বিসিএস এর প্রিপারেশন নিতে পারে বা নেওয়া শুরু করে, তাহলে দেখা যাচ্ছে যে তার ব্যাংক প্রিপারেশন এর মোরালেস 70-80% কমপ্লিট হয়ে যায়। তো ব্যাংক প্রিপারেশন এর জন্য বাদবাকি যে প্রিপারেশনটুকু দরকার হয় সে যদি একটু ভোকাবুলারি প্রিপারেশন নেয়, পাশাপাশি ব্যাংকের অ্যানালিটিক্যাল ম্যাথ রয়েছে, ফিন্যান্স রয়েছে, ব্যাংক ফিন্যান্স যেগুলা এগুলো নিলে সে মোটামুটি একটা ভালো ব্যাংকের প্রিপারেশন এবং বিসিএস প্রিপারেশন হয়ে যায়। এবং কেউ যদি শুরুতেই ব্যাংকের প্রিপারেশন নেওয়া শুরু করে, তাহলে আমার মনে হয় যেহেতু ২ টা সাবজেক্টই অ্যালাইন করে, ব্যাংকের জন্য ৫ টা সাবজেক্ট পড়া দরকার হয় এবং বিসিএস এর জন্য ৮ টার মতো। তো ব্যাংকের প্রিপারেশনটা কম্পারেটিভলি একটু শর্ট। তো বেসিক যে পার্থক্যটা আমার মনে হয় যে বিসিএসটা হচ্ছে যে লম্বা রেসের ঘোড়া। যারা একটু দীর্ঘ সময় নিয়ে প্রিপারেশন নিতে পারবে, যাদের হাতে মনে হচ্ছে সময় আছে, এট লিস্ট ৩ বছর সময় নিয়ে তারা যেতে পারবে। তাদের কাছে বিসিএস ইস আ গুড অপশন এবং যাদের ফ্যামিলি নিডটা একটু বেশি, যাদের রেসপনসিবিলিটিটা নেওয়ার সময় এসে গেছে, উইদিন 1 ইয়ারের ভিতর যদি কেউ চাকরি চায়, আমার মনে হয় ব্যাংক প্রিপারেশন তার জন্য আইডিয়াল হবে। আর আমরা যেহেতু কৃষিতে পড়ালেখা করছি ফাইন, তুই তো এটা জানিসই যে আমাদের কিন্তু অনেকগুলো রিসার্চ অর্গানাইজেশন আছে। এখানে সায়েন্টিফিক অফিসার ছাড়াও আরো অনেক পদ আছে যেখানে এগ্রিকালচারের যে চাকরির বেশ ভালো সুযোগ রয়েছে। আচ্ছা, ধর একজন ঢাবি থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছে, ঠিক আছে? আবার হচ্ছে আমি কৃষিতে করলাম। তো আমাদের এখানেও তো জেনেটিক্স পড়ানো হয় বা এটা উদাহরণ দিলাম জাস্ট। তো জব ক্রাইটেরিয়াতে তখন কেমন কি ফাইট হবে? আ যে যদি আমি অনার্সের পরে বিসিএস রিলেটেডই চিন্তা করি, তো সবারই ক্রাইটেরিয়া সেম। সবাই সেম ফিল্ডে চলে আসে যে সবাই অনার্স। তো সবাই এখানে সাধারণ জ্ঞানই পড়ছে সবাই নাকি? সবার এই দিন শেষে সাধারণ জ্ঞান, এই বাংলা, ক, খ এগুলোই পড়া লাগতেছে। কিন্তু আ একদম সিগনিফিক্যান্ট করে যদি বলি যে এগ্রিকালচারের জন্য কিছু স্পেশালাইজড অর্গানাইজেশন আছে, যেখানে চাকরির সুযোগটা শুধু আমাদেরই, যেখানে প্রতিযোগিতাও শুধুমাত্র কৃষিবিদদের ভেতরেই হয়। আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে
ধর যখন জেনেটিক্সের বা যে কোনো রিসার্চ অর্গানাইজেশনে একজন জিন তত্ত্ববিদ নিবে, জি। তখন দেখা যাচ্ছে সেখানে মানে জেনেটিক্সের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে, কৃষি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে। তো এখান থেকে কৃষি কিন্তু উপরে জায়গায় থাকবে। হ্যাঁ, অবভিয়াসলি যেহেতু আমরা ওরা শুধুমাত্র জেনেটিক্সই পড়ে আসছে। বাট আমরা জেনেটিক্সের সাথে আমাদের প্রায় অনার্সের ১৬ টা সাবজেক্ট, ১৬ টা ডিপার্টমেন্টে কিন্তু আমাদের পড়ালেখা করা লাগছে। সো আমাদের দক্ষতাটা অবশ্যই ওদের থেকে বেশি। তো একজন স্টুডেন্টের ৩ বছর ধর ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি নাই বা পরিবারের ধৈর্য নাই। যেমন আমার পরিবারকে আমি বলে দিয়েছি মানে আমি ৩ বছরের মধ্যে কোনো চাকরি হবে না, আমাকে জিজ্ঞাসা করা যাবে না। কেন বেকার কেন তুই? তো এই ধৈর্যটা যাদের নাই তাদের তো প্রাইভেটের দিকে মানে মুভ করতে হবে। তো ওই ব্যাপারে প্রাইভেট চাকরি সম্পর্কে যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, কৃষিতে আমাদের জিডিপিতে প্রতি বছর একটা ভালো অবদান রাখতেছে। আর ডে বাই ডে যেহেতু জনসংখ্যাও বাড়তেছে, জমির পরিমাণও কমতেছে। কিন্তু খাদ্যের চাহিদা তো কোনোভাবে কমতেছে না। খাদ্যের চাহিদা আমাদের যেহেতু বাড়তেছে, বর্তমান বাড়তেছে ডে বাই ডে। তো যে কর্পোরেট বড়, বড় সেক্টরগুলো আছে, এরা কিন্তু প্রতিনিয়ত কৃষিতে হিউজ একটা ইনভেস্ট করতেছে। এবং এই ইনভেস্টের কারণে আমাদের কিন্তু চাকরির চাহিদা আছে, মানে চাকরির সুযোগগুলা কিন্তু বাড়তেছে। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি বড়, বড় অর্গানাইজেশন গুলা বা কোম্পানিগুলোতে কিন্তু এগ্রিকালচারিস্ট থেকে নন এগ্রিকালচারিস্ট যারা করে আসছে, বিশেষ করে ব্র্যাক, এনএসইউ এই সব জায়গার ইনস্টিটিউটের স্টুডেন্টদের বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তো আমরা যদি ওইখানে একটু নজর দেই, আমার মনে হয় এগ্রিকালচারিস্টদের ওইখানে কাজ করার একটা ভালো সুযোগ রয়েছে। কিন্তু ওই যে বদ্ধমূল একটা ধারণা থাকে আমাদের যে ছেলে কৃষিতে পড়েছে তার মানে সে দিন শেষে বিসিএস ক্যাডার হবে। আমাদের মনে হয় চিরাচরিত নিয়ম থেকে বের হয়ে আসা উচিত। প্রাইভেটের চাকরি জব সিকিউরিটি নিয়ে অনেকে প্রশ্ন তোলে। এটা এই ব্যাপারে সবারই আসলে একটু জানার আগ্রহ আর কি। তার মানে এইখানে প্রাইভেট সেক্টরের চাকরিটা একটু চ্যালেঞ্জিং। দেখা যায় যে আমরা সরকারি চাকরিতে যে জিনিসটা দেখে থাকি মোরাললেস, যে আপনি একবার চাকরিতে ঢুকতে পারলে আপনার আর কিছু না করলেও আপনি আসলে দিন শেষে চাকরিটা আপনার থাকবে। প্রাইভেট সেক্টরে এই যে চাকরি চলে যাওয়া বা এই থাকা, এটাকে আমি অনেকটা পজিটিভলি নিই। আমরা যদি দেখি যে প্রাইভেট সেক্টরে চাকরি কখন যায় একটা মানুষের, যদি আইদার সে অনেক বড় রকমের কোনো স্ক্যাম বা দুর্নীতি করেছে বা সে তার পজিশনের জন্য ফিট না, তখন আসলে তার চাকরিটা কিন্তু যেতে পারে। তো আমি যদি নিজেকে ইমপ্রুভ না করি, কোম্পানি যদি আমাকে দিয়ে কোনো লাভ করতে না পারে, সো সে তো বিনা পয়সায় তার মানে বিনা লাভে আমাকে পেমেন্ট করবে না বা স্যালারি দিবে না। এটা খুব নরমাল না? সো যে নিজেকে চ্যালেঞ্জ নিতে জানে, যে প্রতিনিয়ত একটা উন্নতির চেষ্টা করতে থাকবে, তার জন্য প্রাইভেট সেক্টরে আসলে খুব বেশি টেনশনের কিছু আছে বলে আমার মনে হয় না। তো তুই যে বললি যে জব দিতাম মেইনলি আর কি, তাই তো? জব দিতে আমার মনে হয় সরকারি চাকরিতে প্রয়োজন। চাকরি চলে অবশ্যই। গেলে আসলে দেশটা সুন্দর হইতো। হ্যাঁ, অবশ্যই। এই অ্যাকাউন্টেবিলিটিটা খুবই দরকার। দেশের গভর্নেন্স সেক্টর, ই-গভর্নেন্স এই যে সেক্টরগুলো আমার মনে হয় খুবই প্রয়োজনীয়। এটা আসলে সময়ের দাবি। শিক্ষা, তাই না? আচ্ছা, আমাদের দেশে যেহেতু গবেষণার সুযোগ কম, হুম। আমাদের দেশ এত উন্নত না, বাজেট কম। দেখিয়ে দিয়ে এবার কত বাজেট দিছে। আসলে এখন বাজেট যেহেতু কম, সুযোগ কম, তো যে নিজেকে আসলে মানে উচ্চতর শিখরে পৌঁছে নিতে চায় তার তো দেশ ছেড়ে ছাড়তে হবে। দেশ ছাড়ার ক্ষেত্রে বা উচ্চশিক্ষায় বিদেশের ক্ষেত্রে কিরকম গাইডলাইন দিতে পারছো? আমার কাছে মনে হয় এটা খুবই ভালো চিন্তা। মানে একটা ফেমাস কোট আছে এই ব্যাপারে। "দ্য বিগেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ বাংলাদেশ।" তো সবাই দেখা যাবে যে আমাদের যারা হায়ার স্টাডিজ করতেছে, অনেকেই চায় যে আমি দেশের বাইরে চলে যাব। তো যেতে পারে। এটাও একটা গুড অপশন। তো যদি কারো ফিন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুব ভালো থাকে, তাহলে সে অবভিয়াসলি আমার সাজেশন আরকি অস্ট্রেলিয়ার দিকে মুভ করতে পারে। কারণ ওইটা আমাদের এনভায়রনমেন্ট, ল্যাঙ্গুয়েজ অনেক কিছুর সাথে অ্যালাইনমেন্ট এ দেয়। আর যেহেতু ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা একটু কম, আমার মনে হয় ইউরোপ কান্ট্রিজও গুড অপশন। এখানে বেশ শিনজেন কান্ট্রি আছে। বেশ ভালো, ভালো অপরচুনিটি দিছি। আমি আমি একদিন ভিডিও বানাবো যে ইউরোপে বা অস্ট্রেলিয়াতে এগ্রিকালচারের কি কি সাবজেক্ট অ্যাভেলেবল আছে সেটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছে। তারা যারা জানতে হয় তারা অন্য অন্য একটা ভিডিওতে বলবো, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন না। আচ্ছা, যদি ব্যবসায়ী কেউ হতে চায় মানে আমাদের তো অনেকে সিড কোম্পানি আছে, তো আমি কি ইচ্ছা করলে একটা পেস্টিসাইড কোম্পানি এস্টাবলিশ করতে পারবো, মানে মেইনলি একটা এগ্রো বিজনেস সেট আপ করতে পারবো কিনা? আহ! ব্যবসা। ব্যবসাটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা পুরুষ মানুষেরই একটা স্বপ্ন, ড্রিম জব। মানে আমরা ছোটবেলা থেকে কিন্তু এই স্বপ্ন দেখে আসছি যে একটা ছেলে মানুষ যে বড় হয়ে আমার একটা গরুর ফার্ম থাকবে। মার্ক জুকারবার্গের কিন্তু নিউইয়র্ক নাম আছে। মাইক্রোসফট কিন্তু এগ্রোতে ইনভেস্ট করছে চেক করি। তো এই যে বিজনেসের যে ড্রিমটা, আমার মনে হয় বিজনেস করার আগে বিজনেস শেখাটা খুব জরুরি। তুই যেরকম বললি পেস্টিসাইড কোম্পানি বা ফার্টিলাইজার কোম্পানি বা অ্যাগ্রো বিজনেস যেকোনো স্টার্টআপ। এটা করার আগে ফার্স্ট অফ অল ওইটা সম্পর্কে একটা বিশদ ধারণা বা নলেজটা খুব দরকার। তো ফার্স্ট অফ অল সে চাইলে এই রিলেটেড কোনো একটা কোম্পানিতে জব করতে পারে। তো এনাফ পরিমাণ নলেজ গ্যাদারের পরে সে হয়তোবা বিজনেসে ডাইরেক্ট দিতে পারে।
এটা আমার মত। আমার মনে হয় বিজনেস একটা ভালো অপশন। আমার হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট বেসে বিজনেস করার শখ। একদিন এটা নিয়ে ভিডিও বানাবো। এইখানে কিন্তু একটা খুব মজার তথ্য আছে যে গালফ কান্ট্রি যেগুলা, ওইখানে কিন্তু প্রোডাকশন খুবই কম। তো ওই ধরনের কান্ট্রিগুলোতে কিন্তু আমরা চাইলে এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতে পারি। আর যেহেতু একটা কথা আছে, যেহেতু আমরা মুসলিম, যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে। তো ব্যবসায় বরকতও আছে। তো আমার মনে হয় সবারই একটা সার্টেন টাইম পরে ব্যবসায় মনোনিবেশ করা উচিত। তো দীর্ঘক্ষণ তো আমরা আলোচনা করলাম। ফাইনালি জুনিয়রদের প্রতি যদি কিছু আসলে কোনো কিছু বলা বা সাজেশন দেওয়ারও সক্ষমতা আমার আসলে না। সবই উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ তাআলা যদি চায় অবশ্যই যে কেউ ভালো করতে পারবে। বাট আমার যেটা মনে হয় যে আমরা আসলে আমাদের অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের যে সক্ষমতার জায়গাটা, এইটা সম্পর্কে আমরা জানি না। আ আমরা ফোকাস ওয়েতে কোনো কিছু করতে পারি না। দেখা যায় আমার মনে হয় যে কেউ যদি ফোকাস ওয়েতে কিছু চেষ্টা করে সে অবশ্যই সেটা করতে পারবে। তো আমাদের যেটা হয় যে আমরা ১ম এ ভাবি আমরা বিসিএস ক্যাডার হবো। মাঝে মধ্যে মনে হয় যে না, কর্পোরেট সেক্টরটা খুব ভালো, এবং দিনের শেষে রাতে আমাদের মনে হয় যে গরুর ফার্মটা একটা দিই। তো আল্টিমেটলি যেটা হয় যে মানুষ এত কিছু ভাবে, কোনটাই সে অ্যাচিভ করতে পারে না। তো সবারই সবকিছু অ্যাচিভ করা পসিবল ওয়ান বাই ওয়ান। কেউ যদি চেষ্টা করে যে আমি যেকোনো একটা ড্রিম সাকসেস করব বা একটা ড্রিম নিয়ে লেগে থাকবো, সেটা খুবই সহজেই যদি সে লেগে থাকে, আমার কাছে মনে হয় মানুষের স্বপ্ন আর বাস্তবতার মাঝে শুধু একটাই ব্যারিয়ার, সেটা হচ্ছে সময়। কেউ যদি আ অনেস্টির সাথে সময় নিয়ে লেগে থাকতে পারে, he will definitely জাস্ট হয় ২ দিন সময় লাগবে বা ২ বছর বা কিছুদিন আরো বেশি। জাস্ট লেগে থাকতে হবে। লেগে থাকার মেন্টালিটি যার আছে সে অবশ্যই সফল হবে। সো এই রিলেটেড একটা উম খুব গল্প আছে, তেমনি খুবই ফেমাস গল্প, যেটা ইতিহাস বলা যায় যে স্পেন জয়ের সময় যখন তারিক বিন জিয়াদ যখন রওনা করেন তার জাহাজ নিয়ে, যখন স্পেনে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরে সে তার যোদ্ধা বা সহযোদ্ধাদের বলে যে জাহাজটা পুড়িয়ে দাও। তো এরকম কেন? আমার কাছে মনে হয়েছে সে তার মনস্তাবটা এরকম ছিল যে আইদার উইন অর ডাই, ডু অর ডাই, এরকম একটা সিচুয়েশন, যে বার্নিং ডিজায়ার যেটাকে আমরা বলি যে জিততেই হবে। এই ধরনের মেন্টালিটি ছিল বলে তাদের যুদ্ধ জয়টা সহজ হয়েছিল। আমাদেরও মনে হয় যে, যে কেউ যদি একটা ফিক্সড প্ল্যান করে তার স্বপ্নের জন্য চেষ্টা করতে থাকে, তাহলে সাফল্য আসবেই। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের, যে এতক্ষণ এই বোরিং লেকচার এত কষ্ট করে সহ্য করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন স্পেশালি, যে আমিও যেন আমার জীবন যুদ্ধে জয়ী হতে পারি, এবং ফাহিমকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য বলার। আমি আশা করি সবাই ফাহিমের চ্যানেল, পেজ এগুলোকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের যেকোনো মন্তব্য আপনারা নির্দ্বিধায় করতে পারেন। ফিল ফ্রি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ইমনকে অনেক ধন্যবাদ দিতে চাই। আমাদেরকে ওর মূল্যবান সময় নষ্ট করে এখানে দেওয়ার জন্য। আশা করি ওর এটা মানব জীবনের কল্যাণে লাগবে। পুরো মানব জীবন না হলেও যারা দেখবে জুনিয়র, সিনিয়র বা সিনিয়রদের তো নাই বলি, আমরা বা আমাদের জুনিয়রদের কাজে লাগবে আশা করি। ধন্যবাদ।